আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ। দর্শক, অবশেষে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হলেন উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে খেপছে, মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না। আসিফ নজরুল কি চোখে পড়ে না এই জিনিসটা? এদেরকে বেশি বেশি আরাম দেওয়া হয়ে যাচ্ছে। এদেরকে আরাম দেওয়া যাবে, গরম দেন, গরম দিনের ব্যবস্থা করেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার কিন্তু উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে একেবারে বাধ্য করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কারণ সরকারের ভিতরে বসেই কিন্তু ভারতের সাথে আতাত করে দেশবিরোধী কাজকর্ম চালিয়ে যাচ্ছেন উপদেষ্টা আসিফ নজরুল, যেটা কিন্তু প্রকাশিত করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। তবে তার চাইতে আরো গুরুত্বপূর্ণ খবর কিন্তু আজকে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস ভাই, যেটা শুনলে কিন্তু দর্শক আপনি একেবারে রীতিমতো চমকে উঠবেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু বেশ ভয়াবহ। একের পর এক ষড়যন্ত্র কিন্তু চলছে বাংলাদেশের বিরুদ্ধে। তাই অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে চলুন দর্শক, আপনার মূল্যবান সময়টি আর নষ্ট না করে এবার আমরা সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসি। আসিফ নজরুল 7 মাসে এখন পর্যন্ত এই বিডিআর এর যে নিরীহ জওয়ানগুলো যারা সব সত্য কথা সত্য সাক্ষী দিয়েছিল তাদেরকে আসামি বানিয়ে শেখ হাসিনা জেলখানায় রেখেছে। তাদেরকে এখনো আসিফ নজরুল জেলখানায় রাখলো। তাদেরকে জেলখানায় রাখার জন্য আসিফ নজরুল যত ধরনের ষড়যন্ত্র আছে সবকিছুই করছে। আমরা সেই 5 তারিখের পরের এই পর্যন্ত মোট 4টা শুনানি হলো। 4 শুনানিতে সবশেষ জানুয়ারির 8 তারিখে আমরা মনে করেছিলাম 9 তারিখে কিছু একটা হবে, অন্তত কয়েকজনকে ছাড়বে। দেখেন আসিফ নজরুল এই মানে ইন্ডিয়ান রয়ের এই সদস্য কত বড় খারাপ, কত অসভ্য। ওইভাবে পারে নাই। প্রথমবার বলেছে পিপি নিয়োগ হয়নি, তারপরে বলেছে পিপি প্রস্তুতি নেয় নাই, তারপরে পিপি পুরো রায়ের কপি সব পড়তে পারে নাই। এবার কি বলবে? কিছু তো একটা বলতে হবে। এখন ওই যে বক্সিগঞ্জের আপনার যেই আলিয়া মাদ্রাসা যেইটা, ওইটার মধ্যে নাটক টাটক সাজায়া, আবার তার মধ্যে আবার স্টুডেন্টদেরকেও এখানে নাটকের অংশ বানিয়েছে। কেউ যা ঘর পুড়ে দিচ্ছে, কেউ করছে। আরে ভাই, আপনি ওইখানে করেন না বিচার, তাহলে কোথায় করবেন? আপনি জানেন না 9 তারিখে বিডিআর এর শুনানি আছে? জায়গাটা তো ঠিক করে রাখবেন, সেটা ঠিক করেন নাই কেন? একদিন আগে থেকে বিডিআর এর পরিবাররা দেশের বিভিন্ন জায়গা থেকে গরিব মানুষ এখানে এই শহীদ মিনারে এসে শুয়েছিল, কেউ যাইতে পারে নাই। আসিফ নজরুল শাওনের ঘরে যাইতে পারে, শহীদ মিনারে যাইতে পারে নাই, গিয়ে একটু বলতে পারে নাই যে আপনারা কোত্থেকে আসছেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা তো আমারই দেশের মানুষ, ওকে আপনারা ঘরে ফিরে যান, আমরা দেখছি। আসিফ নজরুল বলার সুযোগ পায় নাই। কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে, এইখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই। এখন হাঙ্গামা যদি লাগাই দেই, এখনো কারারক্ষী জেলখানার ভেতরে এখনো পর্যন্ত আপনার এই আওয়ামী লীগের ছাত্রলীগের এই নেত্রী তারা এখন পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। তারা হাসপাতালে এই কারাগারের ভেতরে নানান ধরনের এই দিয়ে আপনার কি বলে আওয়ামী লীগের লোকজনকে সুবিধা দিয়ে, যারা শেখ হাসিনার সময় জেলখানায় গিয়েছে, এই কি বলে আইসিটি অ্যাক্টে যারা মামলাতে গিয়েছে, তাদের উপরে নির্যাতন চলছে, তাদেরকে নানান সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আর আওয়ামী লীগে যারা যাচ্ছে তাদেরকে সব ধরনের বাসার থেকে খাবার টাবার সবকিছু চলছে। এইভাবে এখনো পর্যন্ত জেলখানা চলছে। তো এই মানুষগুলোর পরিবারের তো কষ্ট আছে, তাই না? এদের তো দেয়ালে পিঠ থেকে গিয়েছে। তাদের জন্য 9 তারিখে এইভাবে ধোকা দিল আসিফ নজরুল। তো 9 তারিখে আপনি আলিয়া মাদ্রাসার এখানে করবেন না, বক্সিগঞ্জে করবেন না, কোথায় করবেন? কোন একটা জায়গায় আপনি আগে থেকে সেটা ঠিক করে রাখা উচিত ছিল, করেন নাই। পরশু দিনের ঘটনা বলি আপনাদেরকে। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন তৈরি করা হয়েছে না? এ পর্যন্ত আরো একটা কমিশন আছে কিন্তু, গুম কমিশন। গুম কমিশনের যেসব চেয়ারম্যান তাকে হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশনের আপনার বিচারকের দেওয়া হয়েছে, পদমর্যাদা দেওয়া হয়েছে, আর সদস্যদেরকে হাইকোর্ট ডিভিশনের এই বিভাগের আপনার বিচারকের পদমর্যাদা দেওয়া হয়েছে। এখন পরশু দিনের মিটিং এ এই যে সদস্য যে কজন ছিল, সেখানে এই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবও ছিলেন। ফজলুর রহমান সাহেব ওই দিনের মিটিং এ নাকি খুবই চুপচাপ ছিলেন, তিনি কোনো কথা বলেন নাই। জানি না কেন কথা বলেন নাই। সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেওয়া হয়। তাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না। এখন কমিশন করে নানান ভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায়। এখানে তো 1-2 টাকার খেলা না, তো পুরো দেশ ইন্ডিয়া একদম রাষ্ট্রীয়ভাবে এটার বিরুদ্ধে। আর আসিফ নজরুল কাদের প্রোডাক্ট, সে প্রথম আলো ডেইলি স্টার, সেগুলো তো আমরা সবাই জানি। এগুলো এখন করা হচ্ছে নানান ভাবে। বিডিআর এর সাংবাদিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটা ধূম্রজাল তৈরি করার পায়তারা করা হচ্ছে। তো এইভাবে আসিফ নজরুল আপনি তো বাঁচাইতে পারবেন না।
বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে যত অডিও রেকর্ড, যত কাগজপত্র, যত ফাইল যা যা আছে কমিশনের কাছে জানাই, ওইটা আমার কাছে আছে। এখান থেকে বাঁচতে পারবেন না। আমি কাজ করছি, দিন রাত খাটছি বিডিআর এর এই ফাইল নিয়ে। এক এক ফোন রেকর্ড, সেই 25 তারিখের, 26 তারিখের, 27 তারিখের এক এক ফোন রেকর্ড 1.5 ঘন্টা 2 ঘন্টা করে শুনছি, সারা দিন রাত এগুলো শুনছি, শুনে শুনে লিখছি। আমি তো ফাঁক ফোকর রাখবো না, এমন এক জিনিস বানাই দিব এই কমিশন শুধু আমার ওই অনুসন্ধান দেখা যদি নাকি রায় দিয়ে দেয়, এনা আর কিছু লাগবে না। আসিফ নজরুল আপনি যত টাকাই খান, যাই করেন, যেমনি চান, এটা বাঁচাইতে পারবেন না। আর যদি মনে করে থাকেন যা মনে চাই তাই করবেন, এই যে বাংলাদেশ ব্যাংকে এক রয়ের এক সদস্যকে আপনার বসানো হচ্ছে এখন, সব জায়গাতে আসিফ নজরুলের এই যে পিএস বলেছিলাম না যে এবিএম খায়রুল হকের পিএস, মনে করেন যে সে জানে না বোধহয়, আমরা জানিয়ে দিয়েছিলাম তো না, সে ব্যক্তি এখন তার পিএসসি আছে, ওই সেই মহিলা সে ওইখানেই আছে। সচিব আইন মন্ত্রণালয়, মানে পুরো চালাচ্ছে হচ্ছে আওয়ামী লীগের লোকজন। যাই হোক, আসিফ নজরুল, প্রথম আলো, ডেইলি স্টাররা মিলে এই বিডিআর হত্যাকাণ্ড এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত। বিডিআর এর পরিবারগুলোকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ডিজিএফআই, এনএসআই থেকে। তাদের কিছু কিছু ডিজিএফআই, এনএসআই কর্মকর্তার ফোন রেকর্ডও তাদের কাছে আছে। তো এগুলো করে করে এই বিচারটাকে বন্ধ করার জন্য পায়তারা করা হচ্ছে। আসিফ নজরুল এবং আসিফ নজরুলের ছানাপোনা সবগুলাকে বলতে চাই, টাকা পয়সা কামায় তো ভোগ করবেন না, এই টাকা পয়সা তো বের হয়ে যাবে। অনেক আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবে না। আসিফ নজরুলের বিচির মধ্যে কামড় দিয়া বসা বসা আসিফ নজরুল যা বলবে সেটা শুনবেন, খুব বেশি দিন কিন্তু সহ্য করবো না। খুব ভালোবাসি, খুব স্নেহ করি, অতএব একটু হিসাব করে চলতে হবে। আপনাদের কাছ থেকে কোনো তদবির করতে যায়নি যে ভাই আমার ওই লোকের ছাড়াই দেন, এই লোকের ছাড়াই দেন, এগুলো করতে যায়নি। আপনাদের কাছে দেশটা যেই কারণে স্বাধীন হয়েছে সেটা চেয়েছি। প্রধান কাজ বিডিআর এর জওয়ানদেরকে ছাড়তে হবে। আসিফ নজরুল এই বিডিআর এর পরিবারের সাথে যেই শয়তানি করেছেন না, বিডিআর পরিবারের যদি উস্কানি দেয় না, আপনার গদি বাঁচাইতে পারবেন না। এরকম কোন পরিস্থিতি তৈরি করেন না যাতে প্রধান উপদেষ্টার বাড়ির ওইখানে যায় হাউকাউ করে। ওখানে কি করবেন? গোলাগুলি করবেন, ই করবেন, লাঠালাঠি করবেন, করে মারে ফেলবেন। এখন তো সেই দিন নাই যে গুলি করে মারে ফেলবেন, লাঠি মাটি মারবেন, ওরা লাঠি টাঠি খাইতে রাজি আছে। আমি চুপ করে রেখেছি, তাই চুপ আছে। এদের কষ্ট কিন্তু আমি নিতে পারবো না। মানে আমার ওদের যে কষ্টটা, সেই কষ্টটা ওরাই বুঝে কেমন লাগে আমি জানি না, আমি বুঝতে পারবো না ওইটা। আপনি বিডিআর বিদ্রোহের এই নাম দিয়া বিডিআর হত্যাকাণ্ডকে বাঁচানোর চেষ্টা করবেন, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কারণ ওইটা যদি আপনি বন্ধ করতে চান, কমিশনকে দিয়েও যদি বন্ধ করাইতে চান, আমারে মারা ফেলতে হবে, এটা ছাড়া করতে পারবেন না কিছু। যাই হোক, আগে ভাগে বলে রাখলাম, খুব সাবধানে। বিডিআর এর এই বিষয় নিয়ে কোনো ধরনের ধানাই ফানাই এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। কারণ এইটার সাথে এই দেশের, এই বিডিআর এর অস্তিত্ব জড়িত, সেনাবাহিনীর অস্তিত্ব, এই দেশের অস্তিত্ব জড়িত। দেখছেন না এখন চারিদিকে বর্ডারে বিডিআর এর অফিসাররা, সেনাবাহিনী আর বিডিআর মিলে কিভাবে বিএসএফ এর সাথে ফাইট করছে। সারা দেশের মানুষ প্রয়োজনে ট্রেনিং নিয়ে তারপরে বিএসএফ এর সাথে দাঁড়াবে। ভারতের সাথে বাংলাদেশের মানুষ কোনোভাবেই কোনো কিছুতে সমঝোতা করতে রাজি না। এই দেশের মানুষ যুদ্ধ করবে, মরে যাবে। শুধু তোদের মতো কিছু অসভ্য টাকার কাছে তোরা তোদের মা বোনকেও আরেকজনের খাটে শোয়াই দিয়ে তারপরে টাকা নিতে পারিস। এটা যদি না পারতিস, তাহলে এই আগস্টে যা ঘটলো, সেই জুলাইয়ের 16 তারিখ থেকে 5 আগস্ট পর্যন্ত, এরকম একটা সরকারের পার্ট হয়ে টাকা পয়সার জন্য এত বিট্রে করতে পারতে না। তোরা তোদের মা বোনদেরকে আরেকজনের সাথে খাটে দিয়ে আসতে পারবি। আসিফ নজরুলের উপরে মানুষ যেভাবে খেপছে, মানুষ যে কোনো সময় আসিফ নজরুলকে যে কোনো জায়গায় অপমান বা লাঞ্ছিত করতে এখন দ্বিধা করবে না। কারণ বিডিআর এর এই প্রিয় ভাই বোনদেরকে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি যে অবহেলা করছেন আসিফ নজরুল, তা এখন হাতে নাতে ধরা পড়েছে। আসিফ নজরুল 9 তারিখে বিচারের নামে যেভাবে সারা বাংলাদেশ থেকে বিডিআর এর পরিবারের সদস্য ভাই বোনেরা, বৃদ্ধ মানুষগুলা, অসুস্থ মানুষগুলা আমাদের জাতীয় শহীদ মিনারে এসেছিলেন, তাদের সামনে আসিফ নজরুল যাওয়ার সময় পান না। কিন্তু আসিফ নজরুল যেন তেন জায়গায় গিয়ে আড্ডা মারার সময় পান।
কিন্তু আসিফ নজরুল শহীদ মিনারে যাওয়ার সময় পাননি এবং তাদের জন্য যে বিচারের জায়গা করার কথা ছিল 9 তারিখে বিচারের জন্য যেই জায়গা করা হয়েছিল সেটিকেও একদল দিয়ে পুড়িয়ে দিয়েছেন আসিফ নজরুল নিজে। এভাবে আলিয়া মাদ্রাসার নামে একবার, আরেকবার কেরানীগঞ্জের কারাগারে হবে। এই ধরনের বহু নাটকীয়তার পরেও আবার নতুন করে তারা তারিখ দিয়েছেন 19 তারিখ। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে কথা বলেছেন, এই বিষয় নিয়ে যিনি সবচেয়ে বেশি কাজ করেন আমাদের প্রিয় সাংবাদিক, আমাদের সকলের প্রিয় পছন্দের সাংবাদিক ইলিয়াস হোসেন। যে আসিফ নজরুল বেশি বেড়ে যায়েন না, কারণ বাংলাদেশে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের জায়গা হয় নাই এবং ক্যান্সার রোগে মঈনুদ্দিন কিন্তু আমেরিকাতে আন্ডারগ্রাউন্ডে ঘুমায়, একটা ভালো বাসায় নয়, মাটির নিচের বাসায় ঘুমায়। আপনার অবস্থা কিন্তু তার চাইতে খারাপ হবে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সুযোগ দিয়েছিল হাসিনা চলে যাওয়ার জন্য, আপনাকে কিন্তু পরবর্তী যে সরকার আসবে তারা কোনো সুযোগ দিবে না দেশ থেকে পালাতে। তাই আপনার পালানের আগেই বাংলাদেশে কিভাবে থাকতে পারবেন, কিভাবে থাকবেন সেই চিন্তা করে আপনি ভারতের কান্ডারি না হয়ে বাংলাদেশের মানুষের কান্ডারি হন। যদি ভারতের কান্ডারি হন, শেখ মুজিব ভারতের কান্ডারি হয়ে সারা পরিবার নিয়ে কিন্তু জীবনের মতন চলে গিয়েছে। এইভাবে এর পরে এরশাদ ভারতের কান্ডারি হয়ে জেল কেটেছে, ভালোভাবে বিদায় নিতে পারে নাই। হাসিনা ভারতের কান্ডারি হয়ে তার দলকে ফেলে, হাঁসের বাচ্চা ফেলে মা হাঁস পালিয়ে গিয়েছে দিল্লিতে। আসিফ নজরুল, আপনার পিছনে কিন্তু বাংলাদেশ কোনো রাজনৈতিক দল নাই, বাংলাদেশে কোনো মানুষ নাই, আপনার বউ বাচ্চা 3-4 জন ছাড়া আপনার পিছনে আর কেউ থাকবে না। যেদিন আপনার খারাপ দিন আসবে সেদিন কিন্তু ইলিয়াস হোসেনের এই কথাগুলা আপনার মনে পড়বে, সেদিন তওবা করলে কাজ হবে না। এখন আপনার তওবা করার সুযোগ আছে, তওবা করে কারাগারে গিয়ে ক্ষমা চান আমাদের ভাইদের কাছে, যাদেরকে কন্ডেম সেলে রাখছেন, যারা অর্ধেক প্যারালাইসিস হয়ে জেলখানায় আছে, যারা বিনা অপরাধে 15-16 বছর কারাভোগ করছে। সেই সৌরাচার শেখ হাসিনার আমলে যারা কারাগারে গিয়েছে, জোয়ান বয়সে গিয়েছে, ওই মানুষগুলো এখন বৃদ্ধ হয়ে গিয়েছে। তাদের পরিবারের কাছে এসে অন্তত শেষ জীবনের কয়েকটি বছর তারা যেন সুস্থ থাকতে পারে, সন্তানদের কাছে থাকতে পারে, সেই ব্যবস্থা দ্রুততম সময়ে করুন। নতুবা যেই কথাটা ইলিয়াস ভাই বলেছে যে যদি নাড়া দিই তাহলে কি ঘটবে, নাড়া দিলে গাছের শিকড় সহ পড়ে যাবে, তখন কিন্তু আপনি গাছের আগায় বসে বাঁচতে পারবেন না। সম্মানিত প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো শোনার পর, অর্থাৎ ইলিয়াস ভাইয়ের কথাগুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? উপদেষ্টা আসিফ নজরুলের কি এই মুহূর্তে পদত্যাগ করা উচিত? দর্শক, কমেন্ট করে জানিয়ে দিন এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু।